প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার আগরদাড়ি ইউনিয়নের রামেরডাঙ্গা গ্রামের মোহাম্মদ লুৎফুর রহমান ভাইয়ের ঢেঁড়স খেতে। আজ আমরা লুৎফুর রহমান ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব হাইব্রিড খাটো জাতের ঢেঁড়স চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। ভাইয়া, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মাঠে অনেক অনেক ধরনের ফসল চাষ করেছে, তার মধ্যে আপনি ঢেঁড়স চাষ করেছেন। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি ঢেঁড়স চাষে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন? ঢেঁড়স চাষে মোটামুটি একটু লাভবান পাই, এই জন্য আগাম টাকা পাই, লাভও হয়, আপনার টাকা অঙ্কেরও বেশি হয়, বৃদ্ধি হয়। ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি যে ঢেঁড়স গুলো চাষ করেছেন এখানে, জি। এগুলো খুব ছোট সাইজের, আচ্ছা। কিন্তু ফলন খুব ভালো হচ্ছে। এটা আসলে কোন জাত? এই জাত তো আমরা আগে কখনো দেখিনি। এটা হাইব্রিড আপনার বুলেট প্লাস বলে, এর বেশি উঁচু হয় না, 1 থেকে 1.5 হাত উঁচু হয়, সর্বোচ্চ 1 থেকে 1.5 হাত উঁচু হবে। সর্বোচ্চ 2 হাত পরে না। আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো 1 বিঘার মতো উঁচু, সেই গাছে ফল আছে। 1 বিঘার মধ্যে ফল হয়, 1 বিঘা থেকে ফল শুরু হয়। 1 বিঘা থেকে ফল হবে ওর। বর্তমানে ঢেঁড়স চাষ কত টাকা জায়গায় করছেন? বর্তমান 10 কাঠা, গত বছর ছিল 14 কাঠা। ভাই, আপনি বললেন যে আপনি 10 কাঠা জমিতে ঢেঁড়স রোপণ করেছেন, মানে 17 শতক জায়গাতে আপনি আচ্ছা। ঢেঁড়স রোপণ করেছেন। তো এই 17 শতক জমিতে এখনো পর্যন্ত কত টাকা খরচ করেছেন? তা আমার 20,000 টাকারও বেশি হবে খরচ। এই খরচগুলো কোন কোন খাতে করেছেন? বীজ রোপণেতে ধরিয়ে বীজ দে, চাষ দে, আর সার দে, আর কীটনাশক দে। সবকিছু দিয়ে এখনো পর্যন্ত 20,000 টাকার মতো খরচ হয়েছে আপনার এখানে। হ্যাঁ, এখানে যদি সবকিছু মিলে বাজার দর ভালো থাকে, তাহলে কত টাকা আয় করা সম্ভব? ওই 60-70 টাকা বীজ থেকে করবো। 60 থেকে 70 হাজার বেচা কেনা করা সম্ভব। বেচাকেনা সম্ভব। তাহলে এখান থেকে আমরা খরচ বাদ দিলে আমাদের থাকছে হচ্ছে 50,000 টাকার মতো লাভ ওই রকম। থাকছে। ঢেঁড়স কতদিনের ফসল? 2.5 থেকে 3 মাস। আপনারা এই জাতের বীজটা কোথা থেকে সংগ্রহ করছেন? আমাদের এখানে সাতক্ষীরা থেকে আসে, আবার আমাদের এই সারের দোকানে, ওখান থেকে আমরা রোপণ করে নিই। কি দরে ক্রয় করছেন এই বীজগুলো আপনারা? 55-56 টাকা কেজি। আপনি এখানে হচ্ছে 17 শতক জায়গাতে চাষ করছেন। এই 17 শতক জায়গাতে ঢেঁড়স চাষের জন্য কতটা বীজ প্রয়োজন হয়? ও আপনার বিভিন্ন রোয়াল কাঁচা সবকিছু, ওরা ঘন রীতি হয়, আবার অনেকে পাতলা রই। তা আপনার ওই 17 কাঠা জমিতে আপনার বীজ লাগবে 2.5 থেকে 3 কেজি। 17 শতক জমিতে আপনার এখানে 2.5 থেকে 3 কেজি বীজ লাগতে পারে। 2.5 থেকে সবকিছু 3 মিলিয়ে। কেজি বীজ লাগবে। ঢেঁড়স চাষের জন্য কি ধরনের জমি প্রয়োজন হয়? এটা মোটা মাটি হলেই বেশি ভালো হয়। মোটামাটি বলতে কি এঁটেল মাটি বোঝাচ্ছেন? হ্যাঁ, এখানে জমি উঁচু বা নিচুর কোনো তফাৎ লাগে? হ্যাঁ, উঁচু নিচু লাগে, উঁচু হলে ভালো হয় নাকি নিচু বেশি হলে? ভালো হয়। উঁচু হলে ভালো হয়, মাটি মানে যেন ভালো হয়। পানি আটকে না যায়, তাই তো? পানি 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 পড়লে আপনার থাকবে না, গাছ মরে যাবে। ঢেঁড়স চাষের আগে আপনার জমি কিভাবে প্রস্তুত করেন? ঢেঁড়স লাগাতে গেলে আপনার ধান করা লাগবে, ধান কেটে পরে চাষ করতে হবে, চাষ করে জমি দুগুণ সাইডে ফেলে দিতে হবে। তারপরে আপনার এই 11 মাসে যখন বীজ রোবো, তখন এই জমিটা আবার চষতে হবে, আবার চষি সার মাটি দিয়ে, সার আজকে দিয়ে 2 দিন 3 দিন পরে গিয়ে লাগাতে হবে। লাগাইয়ে পিট যেদিন লাগাবেন সেই দিন ভেজে দিবি। আপনি বলেন যে আপনার 2 থেকে 3টা চাষ দিয়ে জমি কিছুদিন ফেলে রাখেন, তারপরে গিয়ে আবার চাষ দেন। হ্যাঁ, আবার চাষ দিয়ে তখন সার মিক্স সার করেন। মিক্স কি করে কি সার দেবে। দেন জমিতে? আপনার ফসফেট আর পটাশ দেই, শুধুমাত্র ফসফেট আর পটাশ? আর কিছু না। জৈব সার দেন? তা আমরা দিতে পারিনি, নেই আমাদের। আচ্ছা, দিলে এটা ভালো হয়। থাকলে দিলে ভালো হয়। দিলি ভালো হয়, কিংবা তোলা মাটি তুলি দিতে পারলি বেশি ভালো হয়। জমি প্রস্তুত করা শেষ হলে ঢেঁড়সের বীজ কিভাবে বপন করেন? চলি টাইনতে হয়, মানে নালা টাইনতে হয়, ছোট 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 আপনার নাঙলতে শিরিল টাইনতে হয়, শিরিল টেনে একটা করে দিতে হয়, বসাইতে হয়। মানে প্রত্যেকটা জায়গায় একটা করে বীজ দিচ্ছেন একটা আপনারা? করে দিয়ে হালকা করে মাটিতে ঢেকে দে, তারপর রোয়া হয়ে গেলি তার আপনার ওই দিনই যদি সময় পাওয়া যায় তাহলে ওই দিন ভেজে দিতে হবে। এবার ওই দিন যদি না হয় তার পরের দিন দেয়, দিলে চারা সব এক নাচ বেরিয়ে যাবে। তো একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব কতটা থাকে? 4 আঙুল। 4 আঙ্গুল করে দূরত্ব থাকে একটা বীজ থেকে আরেকটা বীজের। আপনারা কি বেড তৈরি করেন নাকি শুধুমাত্র লাইন তৈরি করে লাগান? বেড তৈরি করে, বেড তৈরি করেন। এই দাঁড়ি একটা আমরা যে বেড যেরকম দেখি সেটা হচ্ছে বেডের মাঝখানটা যেখানে চারা থাকে সেই জায়গাটা উঁচু থাকে, কিন্তু আপনার বেডে দেখতে পাচ্ছি আমরা বেডের মাঝখানটা নিচু, সাইডটা উঁচু। হ্যাঁ, সাইড উঁচু, মানে এটা কেন? এটা যখন পানি দেবো তখন আর একটা খোলা যেতে পারবে না, মানে একটা বেডের পানি আরেকটা বেডের আরেকটা না যায়, বেডে এই জন্য যেতে আপনি পারবে না। এইভাবে করেছেন। হ্যাঁ। মানে একটু উল্টো সিস্টেমটা হ্যাঁ। যদি আমরা বলি। আর আপনার এই বেডের পথ দে, দাড়ির পথ দে, পেঁয়াজ আর রসুন দেই। সাথী ফসল হিসেবে পেঁয়াজ এবং রসুন হ্যাঁ, দিচ্ছেন ঢেঁড়সের মধ্যে। আপনার আর 2-4 দিন ভেতরে উঠে যাবে পেঁয়াজটা,
আর রসুনটা আপনার ধরেন আরো 15 দিন পরে উঠবে। চারা গজানোর পরে এই চারাকে কি কি পরিচর্যা করতে হয়? ওখানে আপনার কীটনাশক দিতে হয়। কি ধরনের কীটনাশক ব্যবহার করেন আপনারা? কীটনাশক ব্যবহার করি আপনার নইন, মানে এগুলো কি স্প্রে করতে হয়? স্প্রে করতে হয়। এগুলো কোন কারণে স্প্রে করেন? মানে ওইগুলো গাছে পোকা লাগে বা এরকম কিছু? গোড়া পচে যায়। গোড়া পচা রোগের জন্য। ছোট ছোট বাচ্চাগুলো টুকটুক যখন বেরোয় তখন ওরা এক সপ্তাহ পরে যাই, যখন ইন্টার সব বেরিয়ে যাবে, এক সপ্তাহ পরে যাই ওটা কীটনাশক দিতে হয়। না দিলে ওই 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 গাছটার গোড়া পচে যায়, এটা কি কোনো রোগ? ছাল পচে যায়, এরকম বেডে ছাল পচে যায়। ছাল পচে গেলে গাছটা মরে যায়। এটা কি কোনো রোগ? রোগের জন্য, রোগের কারণে পচে যায়? রোগের কারণে। তাই ওই রোগ আসার আগে ট্রিটমেন্ট করি। মানে রোগের আক্রমণের আগে আপনারা প্রতিকার ব্যবস্থাটা Treatment নিয়ে নেন যেন পরবর্তীতে সমস্যা না হয়। হ্যাঁ, কোনো সমস্যা না হয়। আচ্ছা, এই স্প্রে করার পরে গাছ বড় হওয়া পর্যন্ত আর কি কি পরিচর্যা করতে হয়? কিছু গাছ বেরিয়ে যখন 4 আঙুল খানি হয়ে যাবে ওই গাছ আবার মরে যায়। ওখানে আবার কীটনাশক দিতে হয়। আবার কীটনাশক দিয়ে ওই জমিটা খুশি নিতে হয়। খুশি নিয়ে তারপর পাশ নিতে টাইনতে হয়। টাইনি ওই মাটিটা ফুটিয়ে নিয়ে আবার সার দিয়ে ভেজন দিতে হয়। কি সার প্রয়োগ করেন তখন? এই ফসফেট আর ওই পটাশ দিয়ে এবার সেচ দিয়ে দেয়। সেচ দিলে এবার ওই সারগুলো ধরবে, ধরিয়ে এই ধরেন উঁচু হয়ে গেছে। ঘাস বাছার প্রয়োজন হয় কি? ঘাস সব নিংড়ি দেবো, মানে এতে ঘাস গজায় এবং ঘাস পরিষ্কার করতে হয় সব রেগুলার। পরিষ্কার করে দিতে হবে। এই পচন রোগ ছাড়া ঢেঁড়স গাছের অন্য কোনো রোগ বলে আছে না, কিনা? আছে অল্প সীমিত, সে সামান্য ওষুধ দিলে মিটে যায়। কীটনাশক সামান্য দিলে মিটে যায়। মানে খুব বড় কোনো সমস্যা হয় না? না, ওই আপনার সাদা মাছি বলে আর জাপ পোকা বলে, ওইগুলোর জন্য সামান্য আপনার কীটনাশক দেই। আপনার দেওয়া গেলে ব্যারেলে আপনার 20-30 টাকা করে খরচ হয়। মানে স্প্রে করে দেন আপনারা? হ্যাঁ। কীটনাশক স্প্রে কখন করেন দিনের? বিকালে আপনার আসরের এই ঠিক আসরের পরপরই দিয়ে দেবো। ঢেঁড়স গাছের চারা গজানোর পর গাছে ফল আসে কতদিন বয়সে? ও আপনার মাসখানি পরে। আর ফল আসার পরে কতদিন পরে সেই ফল বাজারজাত করেন? ও ফল একবার দাঁড়াই গেলি, দেখা গেল 2-3 দিন ভেতরে কাটা যাবে। ভাই, আপনি বলছিলেন যে ঢেঁড়স গাছের চারা রোপণের মোটামুটি মানে চারা গজানোর 1 মাস পর থেকে আপনার ঢেঁড়স বাজারজাত শুরু করতে পারেন। জি। তো কতদিন অন্তর অন্তর বাজারজাত করেন আপনারা? ও 3 দিন অন্তর। কোথায় বাজারজাত করেন? ও গ্রামে পাইকারি পাটি আসে, সেখানে দিয়ে দেয়। বর্তমান বাজার দর কেমন যাচ্ছে? বাজার দর যাচ্ছে 80 থেকে 90 কেজি। কেজি। এটা কি আরো বাড়তে পারে? হ্যাঁ, বাড়তেও পারে, এত কমতেও পারে, কিছু মানে বলার নেই। বাজারের উপর নির্ভর করবে যে কখন বাজারের বাড়বে উপরে কখন নির্ভর। কমবে। কিছু বলার নেই। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ জানাই কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা। আমরা আশা করছি আপনার এই ঢেঁড়স ক্ষেত নিয়ে আপনি আরো অনেক দূর এগিয়ে যাবেন এবং আরো ভালো কিছু করতে পারবেন, সেই শুভকামনা থাকছে আপনার জন্য। ভালো থাকবেন। হাফেজ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।